আপনার আজকের কেনা শেয়ার আগামীকালই 50% কি পড়ে যেতে পারে না? আচ্ছা, শেয়ারের কথা ছাড়ুন, এই আমাদের আপনি বলুন, আমাদের এই সাধারণ বাজারে, ধরুন বাংলাদেশের বাজারে এখনো পেঁয়াজের দাম প্রায় 200 টাকা কিলো, অথচ আমাদের ভারতবর্ষে কিন্তু তার দাম হলো মাত্র 50 টাকার আশেপাশে। তাহলে সেখানে এত বেশি দাম কেন? আসলে বাংলাদেশে পেঁয়াজের যোগান নেই, যোগান কম। আমাদের ভারতবর্ষ থেকে এবং বিদেশের বিভিন্ন বিদেশ থেকে কিন্তু বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করা হয় আর কি। তো বাংলাদেশ আমদানি করে পেঁয়াজ। তো সেখানে এখন এই মুহূর্তে ভারত থেকে যে পরিমাণে পেঁয়াজ যায়, সেই পেঁয়াজটা ভারত থেকে যাচ্ছে না বলে বাংলাদেশে পেঁয়াজের সাপ্লাইটা কম এবং অন্যদিকে ডিমান্ডটা বেশি। সে কারণেই এই যে সাপ্লাই কম অথচ ডিমান্ড বেশি, এই কারণেই কিন্তু সেখানে পেঁয়াজের দাম কিন্তু এত বেড়ে যাচ্ছে। তাহলে হঠাৎ করে যদি এমন হয় যে আগামীকালই বাংলাদেশ কি করলো, বাংলাদেশে আমাদের ভারত থেকে প্রায় 100 টন পেঁয়াজ পাঠানো হলো, তাহলে 100 টন, 100 কুইন্টাল বা 100 কেজি না, 100 টন যদি পেঁয়াজ পাঠানো হয়, তাহলে কিন্তু সাধারণভাবেই বাংলাদেশের পেঁয়াজের দাম 200 থেকে কমে কিন্তু 100-র কাছাকাছি চলে আসতেই পারে। তাহলে এই যে 200 থেকে কমে 100-র কাছাকাছি চলে আসা, এটা তো সেই 50% হয়ে যাওয়া। তাহলে আসলে বিষয়টা কেন এরকম ঘটলো? আসলে পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে কি ডিমান্ড এবং সাপ্লাই থিওরির উপরে। আসলে এই যে ডিমান্ড এবং সাপ্লাই, এই ব্যাপারটা কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে যদি কোনো কিছু ডিমান্ড বাড়ে এবং সাপ্লাই কমে, মানে একটা বাড়লো অন্যটা কমলো, তাহলে কিন্তু অবশ্যই সেই জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে। সেটা সাধারণ পণ্যদ্রব্য হোক আর শেয়ারের দাম হোক, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে যদি ডিম্যান্ড বাড়ে এবং সাপ্লাই কমে, তাহলে তার দাম কিন্তু বাড়বে। অন্যদিকে যদি ডিম্যান্ড কমে যায় আর সাপ্লাইও অন্যদিক থেকে বেড়ে যায়, তাহলে কি হচ্ছে, ডিম্যান্ড কমছে, সাপ্লাই বাড়ছে, তাহলেও কিন্তু এর দামটা কিন্তু কমে যাবে। আমরা বিভিন্ন শেয়ার নিয়ে, বিভিন্ন শেয়ার, ধরো উইপ্রো বা পেটিএম, এরকম বিভিন্ন শেয়ার নিয়ে এই ডিমান্ড এবং সাপ্লাই, এই থিওরিটা কিভাবে কাজ করে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা উইপ্রো বা পেটিএম এর শেয়ারে পরে আসছি। আমরা নিফটির চার্ট দিয়ে শুরু করি, তাহলে আমাদের পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মোটামুটি আমরা যদি 2010 সালের পর থেকে ধরি, যে 2010 সালের পর থেকে এই পর্যন্ত, এই যে 2009-10, এই যে 2010 সাল থেকে এই 2020 পর্যন্ত, 19 সাল পর্যন্ত কিন্তু প্রায় 137% কিন্তু আমাদের শেয়ারের দাম বেড়েছে, 144% বেড়েছে। এই যে বাড়াটা, এটা কেন বেড়েছে? আসলে এটা বাড়ার কারণ, প্রধান কারণ হচ্ছে এই সময় ডিমান্ডটা বেড়েছে। এই যে এই সময় ডিমান্ডটা বেড়েছে বলে এই পর্যন্ত কিন্তু এক টানা কিন্তু এই শেয়ারটা ক্রমাগত, মানে টোটাল আমাদের সমস্ত শেয়ারগুলোই কিন্তু প্রায় একরকম ভাবে এই নিফটির চার্ট কিন্তু বেড়ে চলেছে। এইবার দেখো, তাহলে এটা ডিমান্ড বেড়েছে বলে কিন্তু এখানে দামটা বেড়েছে, অথচ কেউ সেল করতে চায়নি। অথচ দেখা গেল এর পরবর্তীতে যখন একটা কোভিড সিচুয়েশন তৈরি হয়েছিল, সেই কোভিড সিচুয়েশনের সময় কিন্তু ব্যাপারটা পুরো পাল্টে গেল। দেখো, যেটা কোভিডের সময় এই শেয়ার প্রাইস কিন্তু, যে কোনো শেয়ারের, আমরা উইপ্রো বা পেটিএম এর চার্টে গেলে আরো ভালো বুঝতে পারবে। দেখো, এখানে 39% কিন্তু পড়ে গেছিল। এটা মান্থলি চার্টে আমরা দেখছি যে মোটামুটি ধরো 3 মাসের মধ্যে কিন্তু এই যে 39% কিন্তু পুরো নিফটির চার্ট পড়েছে। নিফটি 40% পড়া মানে বিভিন্ন শেয়ার 50% বা তার বেশি পড়া, অন্যান্য বা যেগুলো স্মল ক্যাপ, সেগুলো আরো বেশি পড়বে। তো যাই হোক, এই যে তাহলে কি হলো, এইখানটাতে আমরা দেখলাম সেই সময় ডিম্যান্ড জোন তৈরি হলো এই জায়গাতে। আবার ঠিক উল্টোভাবে যখন এই যে কোভিড সিচুয়েশন আসলো, তখন কিন্তু এই জায়গাতে কি হলো, এখানে কিন্তু এর প্রাইসটা কিন্তু এই যে কমে গেল, এইভাবে ফল করলো। তাহলে এই যে প্রাইসটা পড়ে গেল, তাহলে এই জায়গাটা কেন এটা হলো? কারণ তখন মানুষ ভাবছে যে বাঁচি কি মরি তার ঠিক নেই, আজকে আছে হয়তো কালকে নাও থাকতে পারি। এবং বিভিন্ন, তোমরা জানো যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের কর্মী ছাঁটাই করছে, তখন টাটা মোটর বলো বা বিভিন্ন আইটি কোম্পানিগুলো বলো, তখন মানুষ বাঁচবে কিনা তার ঠিক নেই। তো সেখানে মানুষের চাকরি নেই। তো বিভিন্ন ক্ষেত্রে মানুষ একটা নেগেটিভিটি, একটা প্যানিক সৃষ্টি হয়েছিল মার্কেটে। সেই জন্য কি হচ্ছে, সেই সময় সবাই সেল করছে। এই যে তাহলে সেল করছে, যখন সবাই সেল করছে, তখন প্রচুর পরিমাণে কি হচ্ছে, তখন সাপ্লাই বেড়ে যাচ্ছে। আর সাপ্লাই বেড়ে যাচ্ছে বলে তাহলে ডিমান্ড কমে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই সেই কারণেই কিন্তু
আমরা দেখলাম যে এই শেয়ারের প্রাইসগুলো কিন্তু কমে গেল, এবং তারপর যখন আবার কয়েক মাস কেটে গেল, ধরো 2 মাস বা 3 মাস কেটে গেল, এই মাসেই তো সবচেয়ে বেশি সিচুয়েশন তৈরি হয়েছিল ওই মার্চ মাস নাগাদ। তো তখন আবার আমরা কি দেখলাম, এই যে এটা কি মাস, এই যে মার্চ মাস, হ্যাঁ 2রা মার্চ। তারপর আবার এপ্রিল মাস থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে যে মানুষ বুঝতে পারলো যে না, বিষয়টা সবাই যতটা ভয় পেয়েছিল সবাই, বিষয়টা কিন্তু ততটা নয়। তখন আবার কি হলো, তখন কিন্তু আবার সবাই মার্কেটে একটা বাইং জোন তৈরি হলো, মানে আবার সবাই বাই করতে শুরু করছে, এবং এরপর কিন্তু ব্যাপারটা পুরো মানে চেঞ্জ হয়ে গেল। তখন দেখা যাচ্ছে যে আরো বেশি পরিমাণে কিন্তু তোমার বাই হচ্ছে, এবং সেক্ষেত্রে এই যে সেলিং জোন ছিল, এই সেলিং জোন থেকে ডিম্যান্ড তৈরি হলো, এবং সেই ডিম্যান্ডের ফলে দেখা গেল যে মার্কেট আরো অনেক বেশি উপরে উঠতে থাকলো। দেখো এখান থেকে একদম টানা কিন্তু মার্কেট এখনো উপরে উঠে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আবার ডিমান্ড জোন তৈরি হচ্ছে। তো এইভাবে কখনো ডিমান্ড, আবার যেই মানুষ কোনো একটা খারাপ সিচুয়েশন তৈরি হয় বা একটা না অনেকটা দাম বেড়ে যায়, হাই ভ্যালুয়েশন হয়ে যায়, তখন কিন্তু আবার সেটার দামটা পড়ে যায়। আমরা যদি আজকের মার্কেটের সিচুয়েশনটা দেখি, দেখো আজকের মার্কেটে কি হলো, আজকের মার্কেটের প্রথম দিকে ক্রমাগত এই যে ধরো আজকে 13ই ডিসেম্বর, প্রথম দিকে গ্যাপ ডাউন করলো, এবং তারপরে কিন্তু ক্রমাগত কিন্তু মার্কেট এই যে নিচের দিকে নামছে। এই যে মার্কেট নিচের দিকে নামছে, তার মানে কি, এখানে কিন্তু সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, মানে সেল করছে, মানেই যত সেল করছে তত কিন্তু সাপ্লাই বাড়ছে, অথচ মানুষ কিন্তু কিনতে রাজি নয়, অর্থাৎ ডিমান্ড তখনও তৈরি হয়নি। তো এই যে সেল করছে ক্রমাগত, এবং এর ফলস্বরূপ মার্কেট কিন্তু বেশ কিছুটা, মার্কেট কিন্তু এখান থেকে আমরা যদি দেখি, যেখানে আগামী দিন ছিল, হ্যাঁ এখান থেকে দেখো মোটামুটি কিন্তু এই যে প্রায় 1.5% কিন্তু মার্কেট পড়ে গেছিল, এবং তারপরে দেখা গেল যে এইখানে একটা ডিমান্ড জোন তৈরি হলো। এখান থেকে মানুষ মানে প্রাইসটা অনেকটা, ভ্যালুয়েশন অনেকটা বেড়ে গেছিল, সেই জায়গা থেকে এখানে মানুষের মনে হচ্ছে যে না, এখান থেকে বাই করা যায়। এবারে তুলনামূলকভাবে একটুখানি প্রাইসটা কমেছে, তো সেখান থেকে মানুষ আবার এখানে, অথচ মার্কেটে কোনো প্যানিক সিচুয়েশন নেই, তো সেই জন্য এখান থেকে আবার বাই করলো, এবং বাই করে ক্রমাগত এখানে কি হচ্ছে, ডিমান্ড বেড়েছে, এবং কেউ সেল করেনি বলে সেভাবে সাপ্লাই হয়নি, তার ফলে মার্কেট কিন্তু ক্রমাগত বেড়ে গেছে, এবং যেখানে প্রায় 1.5% পড়েছিল, সেখান থেকে কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু মার্কেট উঠে গেছে, মানে একদম নিচের লো থেকে কিন্তু 2.5% উঠে গেল। আচ্ছা, নিফটি গেল, এবার আমরা উইপ্রোর চার্ট নিয়ে শুরু করি। দেখো উইপ্রোর ক্ষেত্রে দেখো, এই যে যখন কোভিড সিচুয়েশন, সেই সময় দেখো এর দামটা কমে গেছে স্বাভাবিকভাবে, সেই সময় মানুষের মানে জীবন নিয়ে সংশয় ছিল, সেই জন্য স্বাভাবিকভাবেই কমে গেছে, এবং সেখানে একটা সেলিং জোন তৈরি হচ্ছে, এবং প্রচুর সেলের ফলে সাপ্লাই বেড়েছে। এই যে সাপ্লাই বাড়লো, এই সাপ্লাই বাড়ার ফলে কি হলো, এই সাপ্লাই বাড়ার জন্য কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণে একটা সাপ্লাই বাড়ার ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা সেলিং সিচুয়েশন তৈরি হয়েছিল, এবং যে কারণে উইপ্রো শেয়ার কিন্তু এই যে এত পার্সেন্ট কিন্তু নেমে গেছিল। এই যে এত পার্সেন্ট উইপ্রো শেয়ার নেমে গেল, এটা কিন্তু মোটামুটি আমরা যদি এখান থেকে ধরি, এখানে তখন কোভিড শুরু হয়নি যদিও, তবুও দেখো এখান থেকে কিন্তু মোটামুটি 40% কিন্তু নেমে গেছে। এরপর কোভিডের পর থেকে কিন্তু ডিমান্ড, মানুষ বুঝতে পারে যে আইটি সেক্টর ছাড়া এখনকার যুগে চলা অসম্ভব, তো সেই জায়গা থেকে উইপ্রো শেয়ার কিন্তু এক টানা, এখান থেকে শুরু করে কিন্তু এক টানা দেখা গেল 272%, দেখো 551 দিনে, মানে 2 বছরও সময় নিল না, সেখানে কিন্তু প্রায় 3 গুণ হয়ে গেল। তো এই জায়গাতে কিন্তু ডিমান্ড বেড়ে গেল, এবং তারপর এই যে ডিমান্ডের কারণেই এর পরবর্তীতে আবার এটার হাই ভ্যালুয়েশন যখন হয়ে গেছে, তখন এর দামটা কমে গেছে, আবার কিন্তু দেখো সেই দামটা আবার কিন্তু একটা ডিমান্ড, মানে এখানে আবার সাপ্লাই জোন তৈরি হয়েছিল, আবার একটা ডিমান্ড জোন তৈরি হচ্ছে। তো এইভাবে সমস্ত শেয়ারগুলোতে আমরা যদি আবার পেটিএমেও দেখি, তো পেটিএম এর ক্ষেত্রেও তাই। তখন সবার প্রথমে এর আইপিও মানে লঞ্চ হচ্ছিল, তখন প্রচুর হাই দামে আর কি, এবং তারপরে আইপিওর পরে মানে আইপিও হাই দামে লঞ্চ হওয়ার কারণও রয়েছে, কারণ সেই সময়ে পেটিএম এর মাধ্যমেই আমরা টাকা ট্রান্সফার করতে পারতাম অ্যাপসের থ্রুতে, এবং সেক্ষেত্রে প্রচুর মানুষ সেই সময় কিনেছিল এর আইপিও, এবং দেখা গেছে যে মানে হাই দামেই মানে হাই ভ্যালুয়েশন তৈরি হয়েছিল সেই সময়, এবং তারপরে দেখা গেল যে না, একটু ওভার ভ্যালু হয়ে গেছিল, তাই তার দামটা কিন্তু অনেকটা পড়ে গেছে।
এরপর কি হলো, তারপরে কিন্তু আমরা দেখছি যে এখান থেকে ক্রমাগত বাড়ছে এবং বেড়ে এই সময় একটা সমস্যা তৈরি হয়েছিল। সমস্যাটা কি, যে পেটিএম মানে রিজার্ভ ব্যাংক পেটিএম এর যে ব্যাংক, সেই পেটিএম ব্যাংকের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে চাই, কারণ পেটিএম ব্যাংকের যে রেগুলেশনগুলো রয়েছে সেই নিয়মগুলো সমস্ত কিছু মানেনি, সেই জন্য ক্যান্সেল করে দেয়। এই যে ক্যান্সেল করে দিল, এই কারণে কি হলো, সমস্ত মানুষ কিন্তু প্যানিক হয়ে সেই সময় এই পেটিএম এর শেয়ার কিন্তু সেল করতে শুরু করে, এবং সেল করতে শুরু করে বলে এই শেয়ারের দাম কিন্তু দেখো যে মোটামুটি কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু এর দাম কিন্তু প্রচুর পড়ে যায়। দেখো এখান থেকে যদি দেখো যে এখান থেকে এই পর্যন্ত এই যে 59% কিন্তু এর দামটা কিন্তু পড়ে যায় মাত্র 20 দিনের মধ্যে। এবার আমাদের প্রশ্ন হলো যে আজকের কেনা শেয়ার আগামী কালই কি 50% পড়ে যেতে পারে? দেখো সেটার উত্তর হলো না, আগামী কালই 50% পড়ে যেতে পারে না, কারণ আমাদের মার্কেটকে সহনশীল করার জন্য, যাতে স্টেবল হয় মার্কেটটা, যে কোনো মানুষ টাকা ইনভেস্ট করলে তার টাকা হঠাৎ করে কমে না যায়, সেই জন্য সেবির কতগুলো নিয়ম রয়েছে। তোমরা এর আগের ভিডিওতে আই বটমের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও, এই বিষয় নিয়ে আরো ডিটেলসে আলোচনা করা রয়েছে। আর হ্যাঁ, তোমরা এই ভিডিওগুলো অনেক তথ্য সমৃদ্ধ আমরা করার চেষ্টা করি, তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করলে এবং সাবস্ক্রাইব করে রাখলে আমাদের কিন্তু আমরা আরো ইন্সপায়ার হই এর পরের ভিডিওগুলো আরো বেশি তথ্য সমৃদ্ধ করে রাখতে। তো তোমরা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো তোমার কাছে সবার প্রথমে এই ভিডিওর লিঙ্ক পৌঁছানোর জন্য। তাহলে দেখো এই যে কেন পারে না, এটার একটা নির্দিষ্ট রুলস রয়েছে সেবির। সেক্ষেত্রে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এই মোটামুটি সাধারণত বলা হয় যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর ক্ষেত্রে 20% মানে একটা বাধা ধরা গণ্ডি থাকে, যে কোনো শেয়ার একদিনে 20%-এর বেশি, কোনো শেয়ার একদিনে 20%-এর বেশি উঠতে পারবে না বা নামতে পারবে না। তাহলে যাদের প্রচুর টাকা রয়েছে তারা কি করবে, তারা ম্যানিপুলেশন করে সেই শেয়ারটার দাম বাড়িয়ে দেবে ইচ্ছে করে। আবার সাধারণ মানুষরা যখন তার মধ্যে ঢুকবে, তাদের টাকা ইনভেস্ট করবে, তখন তারা সেই শেয়ার সেল করে দেবে, সেল করে তার দাম তো আবার 20% নামিয়ে দিতে পারে, তখন সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হবে। সেই কথা ভেবে এসএবি কতগুলো রুলস করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই শেয়ারগুলো লার্জ ক্যাপের শেয়ারগুলো, তবে এক্ষেত্রে এক একটা কোম্পানির ক্ষেত্রে এক একটা রেগুলেশন রয়েছে, যে সেবির তোমরা এনএসসি বিএসসি এর লিস্টিং এ গিয়ে সেখানে গিয়ে সার্চ করলেই দেখতে পাবে যে কোন শেয়ারের ক্ষেত্রে সার্কিটের কতটা নিয়ম রয়েছে। আসলে বিষয়টা কি, সার্কিট ব্যাপারটা কি আগে ক্লিয়ার হও। আসলে ধরো আচ্ছা, লার্জ ক্যাপের ক্ষেত্রে 20%, মিড ক্যাপের ক্ষেত্রে 10% এবং স্মল ক্যাপের ক্ষেত্রে সাধারণত 5%। তবে এর ব্যতিক্রমও ঘটে, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন নির্দেশিকা রয়েছে, সেই অনুযায়ী হয়। তোমরা এনএসসি বিএসসির সাইট থেকে সেটা দেখে নেবা যে কোনটা সার্কিট কত পার্সেন্ট। এবার বলি, ধরো 5% করে, ধরো কোচিং শিপরাইট, তার 5% সার্কিট রয়েছে, যে সে 5%-এর বেশি বাড়তে পারবে না, বা সুজলন সেটা 5%-এর বেশি বাড়তে পারবে না। তার মানে যদি তার দাম 100 টাকা হয়, সেই শেয়ারের দাম যদি 100 টাকা হয়, তাহলে সে সর্বাধিক 105 টাকা হতে পারে এবং সর্বনিম্ন 95 টাকা হতে পারে। কেন? ওই যে বললাম, ম্যানিপুলেশন যাতে কেউ না করতে পারে। তার মানে হলো যে যার কাছে ওই শেয়ারটা রয়েছে, দেখা গেল সে মানে ওই কোম্পানি সুজলন প্রচুর পরিমাণে অর্ডার পেয়েছে, এইবার যাদের কাছে শেয়ার রয়েছে তাদের 5% অলরেডি বেড়ে গেছে, মানে 100 টাকা শেয়ার 105 টাকা হয়ে গেছে, কিন্তু তারা মনে করছে যে এর দাম আরো বাড়বে, তাই 105 টাকায় তারা বিক্রি করবে না। অথচ সেবির নিয়ম রয়েছে যে 105-এর বেশি কেউ দাম দিতে পারবে না। তখন যারা বায়ার, মানে নতুন করে বাই করতে, কেউ সেল না করলে তো কেউ বাই করতে পারছে না, তো তারা কি করছে, তারা তখন ওই যেহেতু বেশি দাম দিতে পারছে না সেবির রুলস অনুসারে, 105-ই দাম দিতে পারবে, তখন তো যাদের কাছে রয়েছে তারা তো সেল করবে না, সেই জন্য তখন সেটা কিন্তু ওই দামেই ওই দিন আটকে থাকবে। এটাকেই সার্কিট লেখা বলে। ঠিক উল্টো দিক থেকে এটাকে আপার সার্কিট বলে, উল্টো দিকে লোয়ার সার্কিটের ক্ষেত্রেও তাই। 100 টাকার শেয়ারটা যদি 95 টাকা হয়ে যায়, তাহলে কোনো একটা ব্যাড নিউজ রয়েছে, খারাপ খবর রয়েছে, সেই জন্য যাদের কাছে রয়েছে তারা চাইছে যে ঠিক আছে, মানে 5 টাকা কমে গেছে, আমরা এই 5 টাকা কম কেন, আরো 5 টাকা কমলেও বিক্রি করে দেবো,
কিন্তু সেই মুহূর্তে সেবির রুলস রয়েছে যে না, ওই 95 নিচে আনা যাবে না। এইবার সে তো, যার কাছে রয়েছে সে তো 95 বিক্রি করতে চায়, কিন্তু যারা নতুন করে কিনবে তারা 95 কিনতে রাজি নয়, তারা আরো দাম কমলে তবে কিনবে সেই ভাবনাতে রয়েছে। সেই জন্য এরাও সেল করতে পারছে না আর ওরাও বাই করতে পারছে না। সমস্ত সিস্টেমটা কিন্তু এইভাবেই চলে। পেটিএম এর শেয়ারে আমরা দেখি, এই যে এখান থেকে এই পর্যন্ত পেটিএম এর শেয়ার এই দিন 20, এই যে ধরো 20% পড়েছে। এইখানটাতে ভালো করে দেখো, এই জায়গাতে কিন্তু লক হয়ে গেছে। এই দিন আর বাড়েওনি আর কমেওনি, মানে কোনো কেউ বায়াররাও বাই করতে পারেনি, সেলাররাও সেল করতে পারেনি, মানে সেলাররা সেল করতে পারেনি বলেই বায়াররা বাই করতে পারেনি। এইবার তার পর দিনও দেখো, তাহলে এটা 1 ফেব্রুয়ারি, এবার দেখো তারপরে 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি কিন্তু সেম, যে এখান থেকে এই যে 610 টাকা মতো ছিল, এখান থেকে শুরু করে এই দেখো একদম টাইটাই মানে 20, ওখানেও কিন্তু টাইটাই 20%, 488 টাকায় কিন্তু নেমে এসছে। তাহলে দেখো ওভারঅল যদি আমরা দেখি, ওভারঅল দেখলে কিন্তু প্রায় 50% এর কাছাকাছি 48% কিন্তু এই পেটিএম এর শেয়ার পড়ে গেল। তাহলে সেই এই যে 48% পড়লো, তাহলে সেটা কি একদিনে? দেখো না, একদিনে কিন্তু এই পেটিএম এর শেয়ার কিন্তু 47% পড়েনি। এটা পড়েছে কত দিনে? এটা দেখো, এটা পড়েছে কিন্তু তোমার 6 দিনে। এই যে 6 দিনে পড়তে পারে, তার মানে যে কোনো শেয়ার, তার মানে যে কোনো শেয়ার কিন্তু 50% কেন 90%, মানে 99.99%ও পড়ে যেতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ, সময় লাগবে। একদিনে কিন্তু আজকে কিনলে, আজকে নেওয়া হলো আর কালকেই তার দাম 50% পড়ে যাবে, এমন কিন্তু নয়। আমাদের সুরক্ষার জন্য, আমাদের সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য সেবির কিন্তু করার রুলস রয়েছে, করার নজর রয়েছে। সেই জন্যই কিন্তু সেটা সম্ভব হয় না যে একদিনেই 50% পড়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা এর ট্রেডিং ভিউ বা বিভিন্ন ব্রোকার অ্যাপসগুলো কিভাবে পরিচালনা করতে হয়, তার টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।